সিরিয়ার পরিস্থিতি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। ইরান থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। গাজী আব্দুর রশিদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। একটা বিষয় একটু জেনে নিতে চাই আপনার কাছে। বলা হচ্ছে যে অজানা গন্তব্যে গেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তিনি কোথায় আছেন সেটা ধারণা করা যাচ্ছে না, কিন্তু যা যা সংবাদ মাধ্যম এবং এখনকার যে পরিস্থিতি সবকিছু বিশ্লেষণ করে কোনো ধারণা করা গেল কিনা যে তিনি আসলে কোথায় যেতে পারেন আসলে এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে এবং একাত্তর সংযুক্তে আমাকে যুক্ত করার জন্য। পরিস্থিতিটা আসলে খুব জটিল এবং নাজুক। বাশার আসাদ দামেস্ক ছেড়েছেন, যে কথাটি রয়টার্স এর বরাত দিয়ে বিবিসি সহ পশ্চিমা মাধ্যমগুলো দিয়েছে, এবং বলা হচ্ছে তিনি ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক ছেড়েছেন। তবে গন্তব্য নিয়ে এখনো আমাদের কাছে সুস্পষ্ট কোনো চিত্র আসেনি। এখনো আমরাও জানতে পারিনি আসলে উনি কোথায় গেছেন। তো হয়তো আমরা জানতে পারবো, জানা যাবে, একটা সময়ের একটা ব্যাপার। তবে যে বিষয়টি দামেস্ক নিয়ে, আসাদের দামেস্ক ছাড়া নিয়ে বা সিরিয়ার পতন নিয়ে বিদ্রোহীদের কাছে, সেটি একটি, সে ব্যাপারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে পশ্চিম এশিয়ার পরিস্থিতি খুব দ্রুত কিন্তু পরিবর্তন হচ্ছে এবং বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। এটি পশ্চিম এশিয়াকে অবশ্যই শান্ত তো করবেই না, বরঞ্চ আরো অস্থিতিশীল করে তুলবে। এই যে কথাটি, এবং গতকাল আপনি জানেন যে দোহাতে ইরান, রাশিয়া, তুরস্ক, ইরাক, কাতার, মিশর, সৌদি আরব এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। সেখানে কি হয়েছে, কার কি পরিকল্পনা ছিল, সেটা একটা বড় বিষয়। তার মাত্র কিছুক্ষণের মধ্যেই কিন্তু আহ আসাদ যে দেশ ছেড়ে পালিয়েছেন বা চলে গেছেন, যে কথাটি বলা হচ্ছে। ফলে এখনো বিষয়টি পুরোপুরি পরিষ্কার নয়, এখানকার পরিকল্পনাটা আসলে মধ্যপ্রাচ্য অঞ্চলে রাশিয়ার অবস্থা কি এবং তুরস্কের যে সরাসরি সমর্থন রয়েছে। মাত্র 12 দিনের মধ্যেই কিন্তু, আপনি 4 দিন বলছিলেন খবরের মধ্যে, কিন্তু 12 দিন, মাত্র 27 নভেম্বর থেকে আজকে প্রথমে আলেপ্পো, তারপরে হামা, এরপরে হোম, কৌশলগত যে শহর, সবগুলো দখল হয়ে গেল। কিভাবে? এটা কিন্তু একটা বড় হতবাক করার মতো বিষয়। নিশ্চয়ই ভিন্ন কিছু রাজনীতির যে চক্র, সেই চক্রে জটিল কিছু সমীকরণ এখানে রয়েছে। তবে আমেরিকা এবং ইসরায়েলের যে সরাসরি বা প্রত্যক্ষ হাত এখানে আছে, অর্থাৎ হিজবুল্লাহর সাথে সিজ ফায়ার হওয়ার পরপরই কিন্তু সিরিয়া, ওই সময় থেকেই সিরিয়া কিন্তু আক্রান্ত হলো এবং উত্তাল হলো। বিষয়টি আমার কাছে এমনটি মনে হচ্ছে। খুব চমৎকার করে বিশ্লেষণ করলেন। সেক্ষেত্রে কয়েকটি বিষয় আসলে সাধারণ মানুষের মধ্যে তো আসবেই, যেমন এই যে অভ্যুত্থানটা হচ্ছে তাদের দেশে, যেরকম বিদ্রোহীরা এই দামেস্কে পৌঁছে গেল, এই সব কিছুর পেছনে মাস্টার মাইন্ড হিসেবে যার ভূমিকার কথা বলা হচ্ছে, যাকে নিয়ে একটু আগে প্রতিবেদন আমরা দেখলাম, আবু মোহাম্মদ আল জুলানি। আপনার কি মনে হচ্ছে, তার তৈরি সংগঠন, তিনি কোন প্রক্রিয়ায় আসলে সেই সিরিয়াটাকে শাসন করবেন বা সিরিয়াটাকে নিয়ে যাবেন, যেটা আসলে বাশার আল আসাদ করছিলেন এবং মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল, বা তাদের দিক থেকে এটা আসলে ক্ষোভ তৈরি করছিলেন? মোটা কথা, নতুন যারা আসলো তারা কতটা আসলে সিরিয়াকে এগিয়ে নিতে পারবে, কতটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে? হ্যাঁ, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। সিরিয়া নিয়ে আপনি ধরুন 2011 সাল, সেই পিছনে ফিরে যেতে হবে। সেখানে যে গৃহযুদ্ধ শুরু হলো, সেখান থেকে আজ 24 সাল, এই বছরগুলো ধরে সিরিয়ার বিরুদ্ধে, বাশার আসাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল। সেখানে গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই এবং একনায়কতন্ত্র, এই সমস্ত অভিযোগগুলো ছিল। এখন এই মূল যে কথাটা, আমরা সন্ত্রাস নিয়ে একটু কথা বলবো। আবু মোহাম্মদ আল জিলানি, যিনি আমরা জেনেছি বা জানি আল কায়দা, আল নুসরা, এগুলোর সাথে সম্পৃক্ত ছিল, পরে সেখান থেকে বেরিয়ে এসে তিনি নতুন একটি সিরিয়ার জন্ম দেওয়ার কথা বলছেন, আহ্বান জানিয়েছেন এবং নতুন খেলাফত করবেন, নতুন একটা পদ্ধতি যেখানে ইসলামিক দৃষ্টিভঙ্গি থাকবে, বাস্তবায়িত হবে, এমন আশ্বাস তার। তো সেই জায়গা থেকে আমরা এটা বলবো যে একটি সন্ত্রাসী সংগঠন থেকে, যে সন্ত্রাসী সংগঠনগুলো জাতিসংঘ থেকে নিষিদ্ধ করা হচ্ছে, সেই সংগঠনের একজন নেতা
তার নেতৃত্বে আজ সিরিয়া মুক্ত হচ্ছে বা সন্ত্রাস মুক্ত হচ্ছে বা যেভাবে বলি না কেন আমরা, সেইটি যে কতটা আশাপ্রদ হবে সেটা কিন্তু ভাবনার জায়গা থাকে। আমরা তাহলে কি সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছি? বিশ্ব কি সন্ত্রাসবাদকে সমর্থন জানাচ্ছে? যে আইএস এর কথা বলা হচ্ছে, তাকফিরি গোষ্ঠী বলা হচ্ছে, আল কায়দার কথা বলা হচ্ছে, আর নুসরার কথা বলা হচ্ছে, সবকিছু মিলিয়ে আবু মোহাম্মদ আল জিলানির যে আশা অভ্যুত্থানটা এবং এখানে ক্ষমতা দখল, সেটি নিয়ে এখনো আসলে বলবার মতো সুস্পষ্ট ভাবে কিছু নেই। আমাদেরকে অপেক্ষা অবশ্যই করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং সময় থাকলে এই আলাপটা দীর্ঘ করতাম, এবং যেহেতু এখন এটা তাজা খবর, আরও নতুন নতুন ফলো আপ আসতে থাকবে এবং আপনার কাছে নিয়ে সেগুলো বিষয় নিয়ে আরও আপডেট জানার চেষ্টা করবো এবং একই সঙ্গে বিশ্লেষণও জানার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন।